নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। বাংলাতে এসআইআর হচ্ছে তা নিয়ে আর কারোর মনে কোনো সংশয় নেই। যে তৃণমূল কংগ্রেস এসআইআর এর বিরোধিতায় রাস্তায় নেমেছে, সভা সমাবেশ করছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় কার্যত নির্বাচন কমিশনের দিকে আঙুল তুলে বলেছেন একজন বৈধ ভোটারের নাম তালিকা থেকে বাদ গেলে তারা বুঝে নেবেন 1 লক্ষ লোককে নিয়ে নির্বাচন কমিশন ঘেরাও করার হুমকি পর্যন্ত দিয়েছেন। মুখ্যমন্ত্রী প্রশাসনিক সভাতে বিএলওদের উদ্দেশ্য করে বলেছিলেন নির্বাচন কমিশন ক্ষণিকের অতিথি, আমরা আছি, আমরা ছিলাম, আমরা থাকব। তো এই যখন পরিস্থিতি, তখন রাজ্যের প্রশাসনিক ব্যবস্থায় রীতিমতো আলোচনা চলছে যে এসআইআর বোধহয় খুব শীঘ্রই পশ্চিমবঙ্গের জন্য চালু হয়ে যাবে। তার কারণ হচ্ছে প্রত্যেক বছর জানুয়ারি মাসে একটা ভোটার তালিকা নির্বাচন কমিশন প্রকাশ করে। এখন দেখুন, পুজোর আবহ বাংলায় চালু হয়ে গেছে, হাতে গোনা কয়েকটা দিন মাত্র বাকি পুজোর। সর্বত্র প্যান্ডেল হচ্ছে, কুমোরটুলিতে শেষ মুহূর্তের প্রস্তুতি, আর 3 সপ্তাহ পরেই দেখবেন মণ্ডপে প্রতিমা উদ্বোধনের কাজ শুরু করে দিয়েছেন মুখ্যমন্ত্রী। একবার তো তিনি পিতৃপক্ষে উদ্বোধন করে ফেলেছিলেন, তা নিয়ে বিস্তর বিতর্ক হয়। জানি না তিনি তার জেদে অটল থাকবেন কিনা, নাকি দেবীপক্ষ থেকেই শুরু করবেন, নাকি দেবীপক্ষের একদিন আগে থেকে শুরু করবেন। তাহলে এসআইআর কবে হবে? সেপ্টেম্বর থেকে শুরু হয়ে যাবে, 2 মাস ধরে কার্যত চলবে, নাকি দিওয়ালি, ভাইফোঁটা, জগদ্ধাত্রী পুজো, ছট পুজোর পরে এসআইআর হবে? কালী পুজো এবার অক্টোবর মাসের 20 তারিখে, হতে পারে নভেম্বরের গোড়া থেকে এসআইআর শুরু হলো, পুরো নভেম্বর ধরে চললো কাজটা। ডিসেম্বর মাসে কারোর নাম বাদ গেলে তিনি সেই নাম আবার তোলার জন্য আবেদন করতে পারবেন। জানুয়ারির 2য় সপ্তাহে সংসদীয় তালিকা প্রকাশ হবে। তাহলে এত তৎপরতা কেন নবান্নে? যদি নভেম্বর থেকে এসআইআর চালু হয়, তাহলে তো নবান্নের হাতে প্রায় 2 মাস সময় আছে। কিন্তু মুখ্য সচিব ডক্টর মনোজ পান 27 আগস্ট একটা গুরুত্বপূর্ণ বৈঠক করেন নবান্নে। সেখানে তিনি জেলা শাসকদের নির্দেশ দিয়েছেন ইআরওদের নামের তালিকা চূড়ান্ত করে 28 আগস্টের মধ্যে জানাতে হবে, এবং বিএলওদের নামের তালিকাও 29 আগস্ট বা বড়জোর 30 আগস্টের মধ্যে চূড়ান্ত করে জানাতে হবে। আসলে শাসক দল যতই এসআইআর বিরোধিতায় পথে নামুক, এটা তাদের রাজনৈতিক অবস্থান, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন এসআইআর হলে তাদের কি করণীয় সেই ব্যাপারে প্রস্তুতি কিন্তু চূড়ান্ত পর্যায়ে নিয়ে গিয়েছে। অর্থাৎ তারা বুঝতে পেরেছে এসআইআর কে আটকানো যাবে না, এসআইআর হবে, এবং নির্বাচন কমিশনের এই উদ্যোগকে রাজ্য সরকার সমর্থন করতে বাধ্য। পরিকাঠামো দিয়ে, ম্যান পাওয়ার দিয়ে, অন্যান্য যেসব লজিস্টিক্স লাগবে সবকিছু দিয়ে নির্বাচন কমিশনকে সাহায্য করতে রাজ্য সরকার বাধ্য। কারণ নির্বাচন কমিশন একটি সাংবিধানিক প্রতিষ্ঠান, এবং তাদের প্রভূত ক্ষমতা সংবিধানের 324 থেকে 329 কেউ যদি পড়েন তাহলে তারা স্পষ্ট জানতে পারবেন যে নির্বাচন কমিশনকে দেশের সংবিধান কি কি ক্ষমতা দিয়েছে। পরের বুকের ঝাল খাওয়ার তো কোনো দরকার নেই। আপনারা সংবিধানের ওই ধারাগুলো পড়ে নেবেন, দখলে গুগল করে নেবেন, তাহলে স্পষ্ট হয়ে যাবে দেশের সংবিধান প্রণেতারা নির্বাচন কমিশনকে কি কি ক্ষমতা দিয়েছে। আবার জনপ্রতিনিধিত্ব আইনের বিভিন্ন ধারা আছে, সেই ধারাও আপনারা একবার দেখে নিতে পারেন, তাহলেও আপনারা বুঝতে পারবেন নির্বাচন কমিশনের ক্ষমতা কি। তাই যতই নির্বাচন কমিশনকে ক্ষণিকের অতিথি বলা হোক না কেন, মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে অমিত শাহের দালাল বলে শাসক দল আক্রমণ করুন না কেন, প্রশাসনের অন্তরে এসআইআর নিয়ে কিন্তু চূড়ান্ত প্রস্তুতি শুরু হয়ে গেছে।
না হলে মুখ্য সচিব 27 অগাস্ট বৈঠক করে কেন জেলা শাসকদের বলবেন যে ইআরও এবং এইআরওদের নামের তালিকা 28 অগাস্টের মধ্যে চূড়ান্ত করতে হবে? এই প্রতিবেদন যখন আপনারা দেখবেন ততক্ষণে হয়তো আরো তথ্য আপনাদের কাছে চলে আসবে বিভিন্ন গণমাধ্যম থেকে, সংবাদ মাধ্যম থেকে। এখন প্রশ্ন হলো, এসডিও পদমর্যাদার কোনো আধিকারিককে ইআরও হিসাবে নিয়োগ করা হয় নির্বাচন কমিশনের নির্দেশেই। দেখুন, এসডিও মহকুমা শাসক, রাজ্যে কটা মহকুমা আছে? 69টা যতদূর আমি জানি। আর বিধানসভা আছে 294টা। এক একটা বিধানসভায় একজন করে ইআরও থাকবে। তাহলে 69 জন মহকুমা শাসককে যদি ইআরও হিসাবে নিয়োগ করা হয় তাহলেও তো আরো অনেককে নিয়োগ করতে হবে। সেক্ষেত্রে নবান্ন কি করবে আমি জানি না। ডাব্লিউবিসিএস এক্সিকিউটিভ অফিসারদের নিয়োগ করবে ইআরও হিসাবে, এবং এছাড়া তো উপায় নেই, কারণ অত এসডিও তো নেই মহকুমা শাসক, অতগুলো মহকুমায় নেই, অতগুলো এসডিও হবে কি করে? তো সেক্ষেত্রে আমি জানি না নির্বাচন কমিশন রাজ্য সরকারের এই বিষয়টাকে কিভাবে মানবে বা আদৌ মান্যতা দেবে কিনা, নাকি তারা সমমর্যাদার কেন্দ্রীয় সরকারের অফিসারদের ইআরও হিসাবে নিয়োগ করার সিদ্ধান্ত নেবে, এগুলো এখনো স্পষ্ট নয়। কিন্তু ইআরও এবং এইআরওদের তালিকা 28 অগাস্টের মধ্যে চূড়ান্ত করে নির্বাচন কমিশনকে পাঠিয়ে দিতে হবে নবান্নকে, এবং সেই জন্যই মুখ্য সচিব তড়ি ঘড়ি বৈঠকটা করেছেন। দেখুন, নির্বাচন কমিশনের সঙ্গে নবান্নের টানাপোড়েন চলছে। মুখ্য সচিবকে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ ডেকে পাঠিয়েছিল। নির্বাচন কমিশন যে 4 জন আধিকারিককে সাসপেন্ড এবং তাদের বিরুদ্ধে এফআইআর করার নির্দেশ দিয়েছিল, নবান্ন আংশিক মেনেছে, সাসপেন্ড করেছে, এফআইআর এখনো করেনি। যদিও এফআইআর করবে না সেটাও নবান্ন বলেনি, বলেছে বিভাগীয় তদন্ত হোক, বিভাগীয় তদন্তের আউটকামটা দেখে তারা এফআইআর এর সিদ্ধান্ত নেবেন যে এফআইআর করা প্রয়োজন কি প্রয়োজন নয়। এখন প্রশ্ন, নির্বাচন কমিশন রাজ্য সরকারের এই আর্জিকে মান্যতা দেবে নাকি? মুখ্য সচিব চিঠি পাঠিয়ে দিয়েছেন, কমিশনের ফুল বেঞ্চ হয়তো এই সপ্তাহের মধ্যেই বসবে, তারপর তারা তাদের অবস্থান রাজ্য সরকারকে জানিয়ে দেবে। দেখুন, কমিশনের সিদ্ধান্ত রাজ্য সরকার যদি আংশিক মানে, সেটা কিন্তু কমিশনের কর্তৃত্বকে চ্যালেঞ্জ করাই বলেই কিন্তু কমিশন মনে করবে, এবং সেক্ষেত্রে আমার মনে হয় না যে রাজ্য সরকারের এই আর্জি তারা মানবে। এমনও হতে পারে যে কমিশন বলল, ঠিক আছে, তুমি বিভাগীয় তদন্ত নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করো, করে আমাদের রিপোর্ট পাঠাও, তারপরে আমরা দেখছি। কারণ কমিশনের কাছে তো তথ্য প্রমাণ আছে, এই আধিকারিকরা তো স্বীকার করেছেন যে তারা অনিয়মের সঙ্গে যুক্ত ছিলেন। তারপরে বিভাগীয় তদন্তর কি প্রয়োজন আমি জানি না, এগুলো সময় কেনার কৌশল। আর বিভাগীয় তদন্ত কি করবে? এক্সোনারেট করে দেবে। কমিশন তাদের কর্তৃত্বকে চ্যালেঞ্জ হচ্ছে এরকম কোনো অবস্থানকে তারা কিন্তু স্বীকৃতি দেবেন না। অনেকে বলছেন যে কমিশন নবান্নের চিঠি পেয়ে কেন শীত ঘুমে চলে গেল। আরে কমিশনের ফুল বেঞ্চ তো বসবে, এখন বিআরএর এসআইআর হচ্ছে, সারা দেশেই হবে, তাহলে তো পশ্চিমবঙ্গ ছাড়া অন্যান্য কাজ আছে। তারা নির্দিষ্ট সময়ে তাদের অবস্থানটা স্পষ্ট করে দেবে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু রাজনৈতিক তাৎপর্য দেখুন, তৃণমূল কংগ্রেস মাঠে ময়দানে সংসদে একেবারে গলা ফাটাচ্ছে। সুপ্রিম কোর্টেও গেছেন তাদের নেতাদের ওই আইনজীবীরা যে এসআইআর বন্ধ করো, এসআইআর বিজেপির এজেন্ডা, ভোট চুরির এজেন্ডা, দলিত, প্রান্তিক মানুষ, পরিযায়ী শ্রমিক, সংখ্যালঘুদের ভোটার তালিকা থেকে ইচ্ছাকৃতভাবে বাদ দেওয়ার উদ্যোগ, অনেক রকম তো বাগাড়ম্বর করছে, অনেক রকম আস্ফালন করছে। কিন্তু সেই তৃণমূল কংগ্রেস শাসিত রাজ্য সরকারের প্রশাসন আবার এসআইআর হবে এটা ধরে নিয়ে চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছে। অর্থাৎ ওটা হচ্ছে মানুষকে বার্তা দেয়া, দেখো আমরা এসআইআর মানছি না। আবার যেহেতু তৃণমূলই প্রশাসনে আছে, তাদের বাধ্যবাধকতা আছে নির্বাচন কমিশনের সিদ্ধান্তকে মান্যতা দিয়ে তাদের সব রকম ভাবে সহযোগিতা করা। ফেঁসে গেছে তৃণমূল। এত ভয় কেন? নির্ভুল ভোটার তালিকা তৈরি করে ভোট হবে।
জনদেবতা যে আদেশ দেবেন, যে রায় দেবেন, সেটা সবাইকে মানতে হবে। আর একটা স্বচ্ছ নির্ভুল ভোটার তালিকা যে কোনো নির্বাচনের পূর্ব শর্ত। লোকসভা নির্বাচন হয়েছে আজ থেকে 1 বছরেরও বেশি, আর বিধানসভা নির্বাচন হবে লোকসভা নির্বাচনের 2 বছর পরে পশ্চিমবঙ্গে। তাহলে একবার ভোটার তালিকা পরিমার্জন হবে না। আর এই এসআইআর তো নতুন কিছু নয়, অতীতে অনেকবার এসআইআর হয়েছে, পশ্চিমবঙ্গেই হয়েছে। 2001 সালে বিধানসভা নির্বাচনের পরে হয়েছে এসআইআর, 22 লক্ষ নাম বোধহয় বাদ গিয়েছিল। তারপরে তো 2004-এর বিধানসভা নির্বাচন আছে, লোকসভা নির্বাচন হয়েছে, তখন সেই সংশোধিত তালিকায় হয়েছে। যতদিন না দেশে এক দেশ এক ভোট চালু হচ্ছে, মানে লোকসভা বিধানসভা নির্বাচন একসঙ্গে হচ্ছে, এক সময় হচ্ছে, ততদিন পর্যন্ত ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে প্রতি বছর একাধিক নির্বাচন থাকবে। তাহলে সবসময় নির্বাচনকে আপনি মাথায় রেখে ভোটার তালিকা সংশোধন করবেন না, তো হয় না। প্রতি বছর 3টে করে নির্বাচন আছে। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. তাহলে আপনি ভোটার তালিকা সংশোধন করবেন না, এটা তো হতে পারে না। আর পশ্চিমবঙ্গে 26-এ ভোট, 2024-এ লোকসভা হয়েছে, 2 বছরের এই যে ব্যবধান, আমরা তো দেখতে পাচ্ছি কি রেটে ভুয়ো ভোটার ঢুকেছে। সীমান্তবর্তী অঞ্চলে জনবিন্যাস বদলে গেছে, ভোটারদের সংখ্যার অস্বাভাবিক বৃদ্ধি হয়েছে। এতে যে জল মেশানো আছে, অবৈধ অনুপ্রবেশকারীদের নাম তালিকায় উঠেছে, তাতে নিয়ে কোনো সন্দেহ নেই। তাদের নাম তো বাদ দিতে হবে। তারা এতদিন ধরে ভোট দিয়েছেন বলে অনন্তকাল ধরে তাদেরকে ভোট দেওয়ার সুযোগ দিতে হবে, এরকম তো কোথাও লেখা নেই, সংবিধানেও লেখা নেই। তা নির্বাচন কমিশনের অত্যন্ত সঠিক পদক্ষেপ এটা। প্রত্যেক পশ্চিমবঙ্গবাসীর এই উদ্যোগকে স্বাগত জানানো উচিত, যারা মনে করেন যে একটা নির্ভুল স্বচ্ছ ভোটার তালিকায় নির্বাচন হওয়া উচিত। এবং নির্বাচন কমিশনে যে লাগাতার আইএনডিআই এ জোটের যে আক্রমণ, যে নির্বাচন কমিশন ভোট চুরি করছে, বিজেপির এজেন্ডা রূপায়িত করছে, কমিশনও বলেছে আমরাও মানুষের দরবারে যাব। সমাজ মাধ্যমে, সংবাদ মাধ্যমে তারা তাদের বক্তব্য জানাবেন যে মৃত ভোটারের নাম তালিকায় থাকা উচিত কি অনুচিত। 2, যারা দীর্ঘদিন ধরে একটা জায়গা ছেড়ে চলে গিয়ে অন্য জায়গায় স্থায়ীভাবে বসবাস করছেন, তাদের নাম 2 জায়গায় থাকবে কেন। 3, রোহিঙ্গা অনুপ্রবেশকারীদের নাম ভোটার তালিকায় থাকবে কেন। মানুষের মত জানতে চাইবে নির্বাচন কমিশন, দেখি না মানুষ কি বলে। মানুষের জনাদেশ এটাই হবে, নির্বাচন কমিশনের এই উদ্যোগকে তারা সমর্থন করবে। নির্ভুল ভোটার তালিকায় ভোট করা নির্বাচন কমিশনের দায়িত্ব। তাই লোকসভা নির্বাচনে এই তালিকা মেনে ভোট হয়েছে বলে বিধানসভাতেও এই তালিকা মেনে ভোট হতে হবে, তার কোনো বাধ্যবাধকতা নেই। নির্বাচন কমিশন যখন মনে করবে তখন তারা ভোটার তালিকা সংশোধনের কাজ করতে পারে। দেশের সংবিধান তাদেরকে এই ক্ষমতা দিয়েছে। তো সরকার এটা বুঝেছে, বিলম্বিত বোধোদয়। দিদিমণি অনেক আস্ফালন করেছিলেন, কিছুতেই রাজি হচ্ছেন না কমিশনের সঙ্গে সহযোগিতা করতে। সম্ভবত তার স্পিন ডক্টরসরা তাকে কিছুটা বুঝিয়ে তার অবস্থানকে কিছুটা নরম করতে সহায়তা করেছেন। তাই নবান্নে থেকে চূড়ান্ত তৎপরতা শুরু হয়েছে যে এই ইয়ারোদের নামের তালিকা চূড়ান্ত করতে। দেখুন, মুখ্য সচিব অনিজন্ত করছেন না, তিনি মুখ্যমন্ত্রীর সম্মতি নিয়ে এই উদ্যোগটা নিচ্ছেন। তার মানে মুখ্যমন্ত্রী সভা সমাবেশে যাই বলুন না কেন, তিনি শেষ পর্যন্ত বুঝতে পেরেছেন যে নির্বাচন কমিশনের সঙ্গে পাঙ্গা নিলে আখেরে তারই ক্ষতি। তাই তারই নির্দেশে মুখ্য সচিব যুদ্ধকালীন তৎপরতায় ইয়ারও বিএলওদের নামের তালিকা চূড়ান্ত করার নির্দেশ দিয়েছেন। অর্থাৎ এসআইআর এর পদধ্বনি আমরা শুনতে পাচ্ছি। সিদ্ধান্তটা নেওয়া হয়ে গেছে এসআইআর সম্পর্কিত, কিন্তু তারিখটা এখনো ঠিক হয়নি। যে কোনো দিন আমরা জানতে পারবো, নির্বাচন কমিশন জানিয়ে দেবে যে অমুক তারিখ থেকে অমুক মাস থেকে বাংলায় এসআইআর চালু হচ্ছে। সময়ের অপেক্ষা মাত্র।